নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের শোনাবো লীলা মজুমদারের গল্প ওহি দিদির বন্ধুরা। ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক পাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন, কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্য অজপাড়া গায়ে ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি। বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনও দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। ওহি দিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবোজাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলতো, তাহলে 3 লোক চাকরি পেত আর সোনাদানায় সব ব্যাটার ট্যাগ ভর্তি হতো। ওহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও ওহি দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না। এখন পুজোর সময় পায়ের কবজিটাও ডোবে না, তলাটা ইটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার ওপর দুধের ফরমাইশ নিতে এসে গয়লা ফিরে গেছিল। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি। তোলা উনুন নিবে টিবে একাকার। গুছিয়ে বসতেই দিন চারেক গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়োবাড়ির ধ্বংসাবশেষ। কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে। কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে। যত রাজ্যের সাপখোপের বাস, আর কতগুলো যে কোনো সময় ধসে পড়বে। সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না। মাছের চাইতে ব্যাঙ বেশি। একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্ঠী পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী। পূজারি নেই। গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গাজল বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড় লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তদম থাকা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাতো আর ফাই ফরমায়েশ খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার উপর চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতেও প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকেদের হট্টগোল থামলেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘন্টার জন্য, রাত 2টো থেকে 4টে, একটু নিঝুম হতো। এখানে সন্ধ্যা না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্ধাতার আমলের আমবাগান। এ বাড়িটারও 9 ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে। তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি 3খানা শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূব দিকে এই রান্নাঘর।
এর মধ্যেই ভাঁড়ার ঘর, আলাদা ভাঁড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানলায় শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আঁকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলে সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু, গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন, উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়ালঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে 2:30 আর এবেলা আতসের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আর আসেন না। একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলার চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পড়ন্ত আঁচে বসিয়ে রাখা হয়। 1/2 ইঞ্চি পুরু সর পড়ে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুটে দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি এক চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান। কেউ যদি আসে একটু খায়, কিছু বাকি থাকলে ওহি দিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে। জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। শটটি রোদ সুগন্ধি গোল টইটুম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনার জন্য খান কত হাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন, ঘণ্টাখানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন, উমা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে। আর আপনি কি না দুধের সর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন? বলিহারি আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন। কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওহি দিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটা কি ছিঁড়ে নিয়েছে, মেঝেতেও টপ টপ করে দুধ ফেলেছে। নতুন রং করা দেয়ালে ছোট্ট ছোট্ট আঙুল মুছেছে। ওহি দিদি কাউকে কিচ্ছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে 3 জনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেচকিতে ঢেকে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন। মনটা একটু খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়ালঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিচ্ছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ 75 পয়সায় একরাশি ছোট্ট ছোট্ট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওহি দিদি সবটাই তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন। সন্ধ্যাবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের ওপর 2টি মাছ পড়ে আছে, শিকে তোলা মাছ বেশ কম। ওহি দিদি এক্কেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকের দেয়াল ছিল না, খালি ওহি দিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া,
হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এই ওকে ঠেলে সরিয়ে দিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। ওহি দিদির বুকটা ঠিপ ঠিপ করতে লাগলো। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও? কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতেও চাইতো না, খাবার চুরি করেও খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহি দিদি গলা তুলে ডাক দিলেন, কে রে? আমার সর খায়, মাছ খায়। অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। ওহি দিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরীদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। 8-10টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। ওহি দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয়, হাত পাত। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। ওহি দিদি একটা করে বড় বাতাসা, একটা করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা, বলল, বগেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুঁলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কী দেবে? কেন? মুড়ি, লেবেন চুস দেব, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরীদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শাল বাঁধানো উঠোনের ওপর এসে বসে পড়ল। ওহি দিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল। তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না বগেশ? ওহি দিদি বললেন, বেশ, তাই হবে, রমেশ না বগেশ। সৎ মা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো, শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহি দিদির পরোটার ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেষারেষি, কোঁত কাঁত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুঁকতে ধুঁকতে, হাঁপুড়ের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুঁটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। শুঁটকো বুড়ি পরি হয়ে গেল। আর মা, মা, মা বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরীদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো অহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুড়ি ভাজা খেতে দেব, আর ঘুটে কুড়ুনির
রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে। আর ওহি দিদি একা পড়তেন না। সন্ধেবেলায় ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোঁড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমসি চুষতে চুষতে বলতো, কোনো বেটা ছেলেকে এদিকে এগুতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে? থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই হোতামোদের আস্তানা। ওহি দিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন? সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জিভ কাঁটাদের বড় লজ্জা মা। ওহি দিদি বললেন, দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব ওর গায়ে গড়িয়ে পড়ল। ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতার কুঁড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় 4টে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহি দিদি বললেন, ও মা, বলো কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলেপেলেগুলোর ওপর বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওই দিদির কোনো সন্দেহই ছিল না। প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহি দিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সব্বাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটিসাপটা, 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দুদের ওখানে গেল। ওহি দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। ওই দিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সব্বাইকে একটা করে পান দিয়ে ওহি দিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধ হয়। বগেশ সকলের হয়ে বলল, হুম। যাবি নে আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওই দিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সব কটা ফোঁচ ফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকবি নি মা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরে শিকলি তুলে ওই দিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স, প্যাঁটরা, বাসনের সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িতে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে ওহি দিদি স্বামীকেই প্রথম মিথ্যা কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। উঠোন, গাছতলা, গোয়ালঘর সব দেখলেন। পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু
যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসতো। ওই দিদি আম বনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন, কোথাও কোনো কুঁড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর 2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওহি দিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসলো, এবার নতুন বাড়িতে উঠে এসেছো, এখন বললে দোষ নেই। কি করে 5 মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনে। সন্ধ্যার পর গ্রামের লোকরা ও তল্লাটে যায় না, জিপ কাটাদের ভয়ে। তোমরা কি কিচ্ছু দেখোনি? ওই দিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ? জিপ কাটা আবার কি? আমরা কাউকে দেখিনি। কে ওরা? ও মা, শোনোনি ঠাকুমা? ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করছিল যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এখন দেখি গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।